সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চম লেকচারে আমরা চলে আসছি। সবাইকে পঞ্চম লেকচারে স্বাগতম জানাই। সবাইকে ওকে, আমি সাউন্ড চেক করে নিয়েছি, সাউন্ড ঠিক আছে। আমাদের আজকে একটু কালারটা চেঞ্জ করে নিলাম। আজকে আমরা আলোচনা করব বৈশ্বিক ইতিহাস নিয়ে। আমরা গতদিন বিভিন্ন বিরোধপূর্ণ এলাকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে আগামী টানা 3 থেকে 4টা ক্লাস যারা না করবেন তারা খুবই বিপদে পড়ে যাবেন, কারণ সিকোয়েন্স বুঝবেন না, ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটবে। আন্তর্জাতিক যে সহজ বিষয়, এটা প্রমাণ হবে এই 3-4 লেকচারের মাধ্যমে, এবং যাদের যত সমস্যা আছে আন্তর্জাতিক নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই লেকচারের মাধ্যমে। আমি সবাইকে অনুরোধ করব, এই টানা 3-4টা লেকচার কেউ কোনো জায়গায় কোনো কথা মিস করবেন না, ঠিক আছে? ওকে, ইংরেজি বছরের শেষ দিন আজকে, কালকে প্রথম দিন। শেষ দিন বলতেও কিছু নাই, প্রথম দিন বলতেও কিছু নাই, 365 দিন একই রকম। এটাকে আলাদা করে ভাবার কিছু নাই, চিন্তা করারও কিছু নাই, ঠিক আছে? এটাকে নিয়ে এত উৎসব মাতোয়া হওয়ারও কোনো দরকার নাই। কেউ বাজি ফোটাবেন না। হ্যাঁ, এটা একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে আমাদের দেশে, এই বাজি ফোটানো। হ্যাঁ, তারপরে হচ্ছে আতশবাজি ফোটানো। এই যে যে কালচারগুলো, এই কালচারগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেমন? এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা একটা অপসংস্কৃতিতে পরিণত করছি আমরা। আমরা একটা জেনারেশনকে এই আনন্দ বিনোদন করতে গিয়ে একটা জেনারেশনকে আমরা নষ্ট করে ফেলছি। হ্যাঁ, একটা নষ্ট জেনারেশন তৈরি আমরা করে ফেলছি। এইটা করতে গিয়ে এই কাজটা আমরা করব না, প্লিজ, ঠিক আছে? এই কাজটা আমরা মোটেও করব না। বছরের শেষ দিন শুরু, এখানে ব্ল্যাকবোর্ড প্লাস হোয়াইট পেন যদি পসিবল হয় স্যার। হ্যাঁ, সেটা তো সম্ভবই। ব্ল্যাক যেন কেমন লাগে তারপরেও দিলাম, সমস্যা নাই, সবই সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের যেটা হয়েছে যে আসলে এইসব নববর্ষ বা ইংরেজি প্রথম দিন হ্যান ত্যান এগুলো আসলে কিছু না, এগুলো নাথিং। এগুলো নিয়ে অভ্যন্তর চিন্তা ভাবনা করার দরকার নাই। একদম আপনি নীরব থাকেন, আপনার ছেলে মেয়েদেরকে বা ভাই বোনদেরকে নীরব রাখেন। অতি এই উৎসাহ দেওয়ার দরকার নাই যে বাজি ফুটাতে যাই, কালকে ট্রিট, বছরের পয়লা দিন এই হোটেলে খাবো, রেস্টুরেন্টে খাবো, ইত্যাদি ইত্যাদি, দরকার নাই। এই বছরের শেষ দিনের এই সময় এবং বছরের শুরুর দিনের এই সময় অনেকগুলো ঘটনা ঘটে। সেটা হলো আমরা বাজি ফুটাবো। হ্যাঁ, আমরা বাজি ফুটাবো, বিভিন্ন প্রাণী, পাখি, বিশেষ করে পাখি মারা যাবে। পাখিরও জীবন আছে ভাই। এই প্রকৃতি সবকিছুকে ব্যালেন্স করে, সবকিছুর সমন্বয়েই আমরা, ঠিক আছে? এরপর এই আনন্দ করতে করতে আমরা যে অর্থের অপচয় হবে, হ্যাঁ, অর্থের অপচয় হবে, মনের অজান্তেই আমরা এই দিনটা ছেলেমেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়, অবৈধ ব্যভিচারে লিপ্ত হয়। এই অবৈধ ব্যভিচার করা যাবে না। অবৈধভাবে ব্যভিচারে লিপ্ত হয়ে আজকে কালকে মোটামুটি যাবে, পরশুদিন থেকে একটা মেয়ে কান্না করবে। হ্যাঁ, একটা ছেলে এই কান্নাটাকে আনন্দ হিসেবে নিবে। প্লিজ, আমি কথা বাড়াইতে চাই না। এই ধরনের এই ধরনের সময় আমরা অপচয় না করি, এবং এই ধরনের কোনো কিছু না করে আমাদের জীবন থেকে মূল্যবান সময়টা আমরা নষ্ট না করি। আমাদের আনন্দ হওয়ার কিছু নাই। জীবন থেকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, এখানে তো আনন্দ হওয়ার দরকার নাই। এখানে ব্যথিত হবেন। যার যে ধর্ম, সেই ধর্মাবলম্বীরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যে আমার জীবন থেকে একটি বছর গিয়েছে, যেন সুন্দরভাবে আগামী বছরগুলো পার করতে পারি, এবং এই বছরের যত অপরাধ আছে, অন্যায় আছে, সবগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, মাফ করে দাও। এটা না করে আমরা বাজি ফোটাচ্ছি, বোম ফোটাচ্ছি, হ্যাঁ, আনন্দ করছি, ট্রিট নিচ্ছি, খাচ্ছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অবৈধ ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এই সকল কিছু বন্ধ রাখতে হবে। এই সব কিছু বন্ধ করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই, এই যে একজন বলছে বেকারের আবার
হ্যাঁ, সেটাই তো। আপাতত আমাদের বেকারত্ব মোচন করতে হবে, আমাদের বেকারত্ব দূর করতে হবে। অন্য কোনো দিকে আমাদের ফোকাস থাকার দরকার নাই, অন্য কোনো দিকে আমাদের ইয়ে করার দরকার নাই। ঠিক আছে? ওকে। ওকে, একটু আসেন। আহ, একজন বলছে দাদ্দানেলিস প্রণালী বলতে সমস্যা হচ্ছে, বোঝাই দিচ্ছি। এখানে কৃষ্ণ সাগর আছে, এখানে মর্মর সাগর আছে, এখানে বসফরাস, এখানে হচ্ছে এজিয়ান সাগর আছে, এজিয়ান। তার মানে এখানে দুইটা প্রণালী তৈরি হয়েছে। ঠিক আছে? ওকে, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দুইটা প্রণালী। এই জায়গাটা হলো এশিয়ার বাউন্ডারি, এইটা হলো ইউরোপের বাউন্ডারি। এই যে কৃষ্ণ আর মর্মর যুক্ত হয়ে এই যে এশিয়া আর এই হচ্ছে ইউরোপ পৃথক হয়েছে, এইটা হলো বসফরাস প্রণালী, এইটা হচ্ছে বসফরাস প্রণালী। ওকে, আর এই যে মর্মর আর এজিয়ান যুক্ত হয়েছে, এই যে মর্মর এই যে এজিয়ান যুক্ত হয়েছে, এই জায়গাটার অংশটা হলো তুরস্ক, তুরস্ক। এই জায়গাটার নাম হলো ইস্তাম্বুল, ইস্তানবুল। এই তুরস্ক থেকে ইস্তানবুলকে পৃথক হয়ে গেছে, অর্থাৎ এশিয়া থেকে ইউরোপ পৃথক হয়েছে। এই প্রণালীর নাম হচ্ছে দাদ্দানেলিস প্রণালী, এই প্রণালীর নাম হচ্ছে দাদ্দানেলিস প্রণালী, এই প্রণালীর নাম হচ্ছে দাদ্দানেলিস প্রণালী। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। পুরো বোর্ডটা আজকে দেখা যাচ্ছে, একদম কোনো লাইটের ইয়া নাই, প্রবলেম নাই। আশা করি আজকে বুঝতে সমস্যা হবে না। ওকে, কি চোখ টানতেছে বোর্ডটা, আচ্ছা দেখা যাক। ওকে, দেখি আমরা, দেখেন এখন ক্লিয়ার কিনা। ঠিক হবে আস্তে আস্তে, হ্যাঁ, কাল পরশুর মধ্যে লাইটিং হয়ে যাবে। ওকে, এখন ভালো হয়েছে না আগে যেটা ছিল সেটা ভালো ছিল? আচ্ছা যাই হোক, আমরা পড়তে থাকি। আমাদের বৈশ্বিক ইতিহাস, আমরা 1215 সাল থেকে 2011 সাল পর্যন্ত যত ঘটনা আছে মানে সিরিয়ালি এটা আমরা পড়ব, মানে একটা সিরিজ। মনে রাখেন যে ইতিহাসের একটা সিরিজ পড়ব আমরা, যেটা শুরু হবে 1215 সালে, শেষ হবে 2011 সালে। এর মধ্যে অনেক ঘটনা ঘটবে, এর মধ্যে আমাদের সংগঠন শেষ হয়ে যাবে, এর মধ্যেই আমাদের যুদ্ধ শেষ হবে, এর মধ্যেই আমাদের চুক্তি শেষ হবে, এর মধ্যেই আমাদের বিপ্লব শেষ হবে। ওকে, ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে আমাদেরকে যেটা করতে হবে, ওকে, এর মধ্য দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই পুরো ইতিহাসটা গিলে খাইতে হবে। ঠিক আছে? পুরো ইতিহাসটা গিলে খেতে হবে আমাদেরকে, একদম 1215 থেকে 2011 সাল পর্যন্ত হবে না তার জীবনে। ওকে, আচ্ছা একটা ফোন এসে ইয়া হয়ে গেছে। বিপদ। আচ্ছা, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? ওকে, আমি একটু জুম করে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ, প্যারা নিয়েন না কেউ। ওকে, আচ্ছা এখন জুম হচ্ছে না, দেখি।
আচ্ছা জুম হচ্ছে না, আমি করে দেবো, একটু রান করি দেখতে লাগেন, তারপর ঠিক হয়ে যাবে। আমরা প্রথমে শিরোনাম করব ম্যাগনা কার্টা সনদ। ম্যাগনা কার্টা সনদ, আমরা প্রথমে শিরোনাম করব ম্যাগনা কার্টা সনদ। প্রথমে শিরোনাম করব ম্যাগনা কার্টা সনদ। ওকে, লেখেন। প্রথমত পরীক্ষায় যা আসতে পারে তা লেখাই দেই, পরবর্তীতে আমরা বলে দিব যে আলোচনা করে দিব। দেখেন 1215 সালে ইংল্যান্ডে রচিত হয়। ইংল্যান্ডে রচিত হয় 1215 সালে ইংল্যান্ডে রচিত হয় 1215 সালে ইংল্যান্ডে রচিত হয় এই ম্যাগনা কার্টা সনদ। কত সালে রচিত হয়? 1215 সালে ইংল্যান্ডে রচিত হয়। তাহলে পরীক্ষা আসবে ম্যাগনা কার্টা সনদ রচিত হয় কবে? আমরা উত্তর দিব 1215 সালে। আর যদি তারিখ বলে তাহলে 15 জুন দিয়ে দিব। তারিখ বললে 15 জুন, তারিখ বললে কি দিব? 15 জুন, তারিখ বললে 15 জুন দিয়ে দিব। ওকে, 15 জুন যদি তারিখ আসে আমরা উত্তর দিব 15 জুন। দেখেন ইংল্যান্ডে রচিত হয়, এইটা হলো পরীক্ষার প্রশ্ন। কিন্তু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে যে আসলে কেন হয়েছে এটা, দেখেন ইংল্যান্ডের রাজা ছিল, রাজা হলো জন। এই জন আর তার এন্টি পার্টি, হ্যাঁ এন্টি, এই দুই গ্রুপে লেগেই থাকতো। জনের অনুসারী আর বিরুদ্ধে যারা, তারা লেগেই থাকতো। এখানে অনেক যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। একটা পর্যায়ে গিয়ে জনকে অনুরোধ করা হয় এই ব্রিটিশরা, মানে এই ব্রিটিশ রাজতন্ত্র পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করার জন্য। কারণ রাজার কোনো বিচার হইতো না, রাজা আইনের ঊর্ধ্বে ছিল। হ্যাঁ, রাজা সবকিছুর ঊর্ধ্বে ছিল। তো অনেকবার রিকোয়েস্ট করার পরেও যখন কাজ হয় না, তখন একবার ইংল্যান্ডে জন আসলে তাকে বন্দি করা হয়। তাকে বন্দি করে যে সনদ রচনা করা হয়, সেই সনদের নামই হচ্ছে ম্যাগনা কার্টা সনদ। সেই সনদের নামই হচ্ছে ম্যাগনা কার্টা সনদ। আমরা এখন শিরোনাম করব 30 বছর ব্যাপী যুদ্ধ। এটা শুরু হয় 1618 সালে, শেষ হয় 1648 সালে। 30 বছর ব্যাপী যুদ্ধ 1618 সালে, আর শেষ হয় কবে? শেষ হয় 1648 সালে। এটা সূত্রপাত ঘটে কোথায়? জার্মানিতে। সূত্রপাত ঘটে জার্মানিতে, ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপ মহাদেশে। এটা খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আর একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক খ্রিস্টান, এই দুইটা সম্প্রদায়ের মধ্যে এই যুদ্ধটা শুরু হয়। এই দুইটা সম্প্রদায়ের মধ্যে যুদ্ধটা শুরু হয়। এই জন্য ইতিহাসে এটাকে ধর্ম ও রাজনীতি যুদ্ধ বলা হয়। ইতিহাসে এটাকে কি বলা হয়? ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে কি পরিচিত? ওকে, ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে কি পরিচিত? এই 30 বছর ব্যাপী যুদ্ধটা কি ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। 30 বছর ব্যাপী যুদ্ধটা হচ্ছে ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। ধর্ম ও রাজনীতি যুদ্ধ নামে পরিচিত। ওকে, তাইলে এই 30 বছর ব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে যেটা ঘটে, এই 30 বছর ব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে যেটা ঘটে, সেটা হলো একটা চুক্তি হয়। পৃথিবীতে একটা চুক্তি হয়। এই চুক্তির নাম হচ্ছে ওয়েস্টফেলিয়া চুক্তি। 42তম বিসিএস এর প্রশ্ন এটা। ওয়েস্টফেলিয়া চুক্তি কি চুক্তি ভাই? ওয়েস্টফেলিয়া চুক্তি। ওকে, ওয়েস্টফেলিয়া চুক্তি এটা কত সালে হয়? 1648 সালে হয়।
পরীক্ষায় আসবে ওয়েস্টফেলিয়া চুক্তি কত সালে হয়? আমরা উত্তর দিব 1648 সালে ওয়েস্টফেলিয়া চুক্তি হয়। আপনি জানেন কিনা এটি প্রথম আন্তর্জাতিক চুক্তি, মানে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক চুক্তি, এটি প্রথম আন্তর্জাতিক চুক্তি। এই যে ওয়েস্টফেলিয়া চুক্তি 1648 সালে হয়, এটা মনে রাখতে হবে। 30 বছর ব্যাপী যুদ্ধের অবসান হয় এই চুক্তির মাধ্যমে। 30 বছর ব্যাপী যুদ্ধের অবসান হয় এই চুক্তির মাধ্যমে, ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে 30 বছর ব্যাপী যুদ্ধের অবসান হয় ওয়েস্টফেলিয়া, ওকে, ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে এটা হয়। কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন আমরা মোটামুটি ওয়েস্টফেলিয়া চুক্তিটাও পড়ে ফেলছি, যেটি হচ্ছে 42তম বিসিএস এর প্রশ্ন, 42তম বিসিএস এর প্রশ্ন। এরপরে আমরা নিব প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি আমরা লিখব এই চুক্তির মাধ্যমে ইউএসএ ইউকে থেকে স্বাধীনতা লাভ করে। এগুলো আবার আমাদের পড়া হবে, যখন আমেরিকা পড়াবো তখন এই জায়গায় আমরা আবার আসব। জাস্ট এক লাইন লিখে রাখলাম, প্রথম ভার্সাই চুক্তি এটা 1783 সালের 3 নভেম্বর এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এই চুক্তির দফা ছিল 4টি। দফা ছিল কয়টা? 4টা। তাহলে প্রথম ভার্সাই চুক্তি, এই চুক্তির মাধ্যমে ইউএসএ ইউকে থেকে স্বাধীনতা লাভ করে। ইউএসএ ইউকে থেকে স্বাধীনতা লাভ করে। এই চুক্তির মাধ্যমে ইউএসএ ইউকে থেকে স্বাধীনতা লাভ করে। এই চুক্তির 1783 সালের 3 নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির দফা কয়টা ভাই? এই চুক্তির দফা হচ্ছে 4টি। চুক্তির দফা হচ্ছে কয়টা? চুক্তির দফা হচ্ছে 4টি। লেখা হয়ে গেলে ডান লেখেন। আমরা পর্যায়ক্রমে ইতিহাস খুব মনোযোগ দিতে হবে, হ্যাঁ, পর্যায়ক্রমে ইতিহাসগুলোকে আজকে গলদকরণ করব আমরা। এই প্রথম ভার্সাই চুক্তির পর আমাদের রিলেটেড যেটা, হ্যাঁ, আমরা সেখানেই যাব। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফরাসি বিপ্লবে যাব আমরা। আমরা যে জায়গাটা নিব এখন ফরাসি বিপ্লব। ফরাসি মানে ফ্রান্সের বিপ্লব আমরা জানি। এখানে একটা সময় সামন্তবাদ চালু ছিল। কি বাদ চালু ছিল? সামন্তবাদ। সামন্তবাদ হচ্ছে ভূমি প্রথা। ভূমির মালিকদেরকে বলা হয়তো ভূস্বামী। তাদের অধীনেই কৃষকরা কাজ করত, শ্রমিকরা কাজ করত, বিনিময়ে ন্যূনতম তাদেরকে বেঁচে থাকার জন্য কিছু তারা দিত না। অর্থাৎ এই জমিদারি প্রথা যেটা ছিল সামন্তবাদ, পরীক্ষা আসে এই সামন্তবাদের উত্থান কোথায়? সামন্তবাদের উত্থান হচ্ছে ইতালিতে। সামন্তবাদের উত্থান কোথায়? ইতালিতে। সামন্তবাদের পতন কোথায়? সামন্তবাদের পতন হচ্ছে ফ্রান্সে। সামন্তবাদের পতন হচ্ছে ফ্রান্সে। সামন্তবাদের উত্থান হচ্ছে ইতালিতে, পতন হচ্ছে ফ্রান্সে। এই কথাটা আমরা একটু লিখে রাখি, আমি মুছে ফেলবো, হ্যাঁ, পরীক্ষা আসে। এটা অনেক বইয়ে দেওয়া আছে সামন্তবাদের উত্থান ফ্রান্সে, না, সামন্তবাদের উত্থান হচ্ছে ইতালিতে, পতন হয়েছে ফ্রান্সে। আমরা যে সময়কার কথা বলছি ফরাসি বিপ্লব, এই সময় ফরাসিতে ক্ষমতায় ছিলেন যিনি, তার নাম ষোড়শ লুই। কি লুই? ষোড়শ লুই, অর্থাৎ লুই রাজবংশ। আমরা চতুর্দশ লুইয়ের নাম সবাই শুনেছি, যিনি 72 বছর ক্ষমতায় ছিলেন এবং দম্ভ করে বলেছিলেন আমি রাষ্ট্র। কি বলেছিলেন চতুর্দশ লুই? আমি রাষ্ট্র। ওকে, ওকে, একটু লেখেন।
ওকে, এই ষোড়শ লুই তার সময়ে মানে দুই ধরনের মানুষ ছিল। পুরো ফরাসি এই ফ্রেঞ্চকে যদি আমরা ভাগ করি, একটাকে বলা হয়তো বুর্জোয়া, কি বলা হয়তো বুর্জোয়া বা এলিট শ্রেণী, এলিট শ্রেণী বা বলা হয়তো ধনিক শ্রেণী, কি বলা হয়তো ধনিক শ্রেণী, অর্থাৎ যাদের কাছে এই ফ্রান্সের 95% সম্পদ ছিল, কিন্তু মানুষ ছিল কয় পার্সেন্ট? 5%। অ্যাসেট কয় পার্সেন্ট? 95। মানুষ কয় পার্সেন্ট? 5%। পিপুল অর্থাৎ 5% জনসংখ্যার কাছে কি ছিল? 5%, 5% জনসংখ্যার কাছে 95% অ্যাসেট ছিল। অন্যদিকে ছিল শ্রমিক শ্রেণী। কোন শ্রেণী ভাই? শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী, এই শ্রমিক শ্রেণীটা ছিল কত পার্সেন্ট? এই শ্রমিক ছিল 95%। এই শ্রমিক শ্রেণীর কাছে সম্পদ ছিল 5%, এদের সংখ্যা ছিল 95%। উল্টাটা, অ্যাসেট, পিপুল। এরপরেও যদি কোনো শ্রমিক, কিরে ভাই আজকে কোনো কিছুই কাজ করতেছে না কেন? হোয়াইট বোর্ডেরও বোধ হয় আজকে কি পয়লা দিন একটা ভাব আইছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা যাই হোক, যদি এই শ্রমিকদেরকে উপর নির্যাতন করা হতো, যদি কোনো শ্রমিক প্রতিবাদ করত, তাহলে তাকে যেখানে বন্দি করা হতো সেটার নাম হচ্ছে বাস্তিল দুর্গ। কি দুর্গ? বাস্তিল দুর্গ। ঘটনা এখানেই শেষ না, ঘটনা এখানেই শুরু। আমাদেরকে আস্তে আস্তে শুনতে হবে, পড়তে হবে গুরু, ঠিক আছে? ঘটনা এখন হবে শুরু। ছোট হওয়া ভাই, ছোট হওয়া, ছোট হওয়া দোহাই লাগে, ছোট কেন হচ্ছে না? আচ্ছা যাই হোক, দেখেন একটু আগে আমরা দেখছি ইউএসএ ইউকের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে। কার কাছ থেকে? ইউএসএ ইউকের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে। এই কারণে আমরা দেখব ফরাসিরা হেল্প করছে ইউএসএ কে, অর্থায়ন করেছে ইউএসএ কে, ফরাসিরা অর্থায়ন করেছে। অর্থাৎ বাড়ির পাশের লোকই বাস দিবে, আপনার জীবনে ঘনিষ্ঠ লোকই আপনার সর্বনাশ করবে, আপনার ঘরের লোকই আপনাকে সর্বনাশ করবে, আপনার পরিচিত লোকই আপনার সর্বনাশ করবে। দূরের লোক ক্ষতি করতে পারে না, পরিচিত লোক, কাছের লোকই ক্ষতি করে। ইউএসএ কে অর্থায়ন করবে ফরাসি। অর্থায়ন করতে করতে ষোড়শ লুইয়ের রাজকোষাগার শূন্য হয়ে যাবে। তখন বুর্জোয়াদেরকে বলবে আমাকে আর্থিক সহযোগিতা করো, বুর্জোয়ারা সহযোগিতা করবে। তাতেও যখন তার রাজকোষাগার পূর্ণ হবে না, তখন এই বুর্জোয়াদের কাছ থেকে সে ঋণ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? ঋণ গ্রহণ করবে। এই ঋণ করলো, এবং আমরা একটু আগে দেখছি ইউএসএ 1783 সালে স্বাধীন হয়। এই যে ইউএসএ স্বাধীন হওয়ার পর ষোড়শ লুইয়ের কাছে বুর্জোয়ারা যাবে তাদের ঋণের অর্থ ফেরত আনার জন্য। ষোড়শ লুই তাদেরকে অপমান করে তাড়িয়ে দিবে। এই যে ষোড়শ লুই অপমান করে তাড়িয়ে দেওয়ার কারণে ইতিহাসে এই প্রথম ধনীরা গরিবদের সাথে এক হয়ে গেল, অর্থাৎ এই দুই শ্রেণী মিশে গেল। এই দুই শ্রেণী মিশে প্রথম দিন বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দিল। প্রথম দিন বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দিল। প্রথম দিন বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দিল। তারিখটা ছিল, আমরা তারিখটা একটু পরেই আচ্ছা লেখেন, তারিখটা ছিল 14 জুলাই 1789 সাল। আমি একটু পরে লিখাই দিব, মূল ঘটনা বলছি। যখন এই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দিল, ষোড়শ লুই এবং তার মানে রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে গেল। ষোড়শ লুই পালিয়ে গেল, কিন্তু সেই ফ্রান্সের মধ্যেই সে পালিয়ে থাকলো। ফ্রান্সের মধ্যে পালিয়ে থাকা অবস্থায় ষোড়শ লুইকে যেটা করা হলো সেটি হচ্ছে তাকে 93 সালে খুঁজে পাওয়া গেল। 1793 তাকে খুঁজে পাইলে তাকে গিলোটিন নামক অস্ত্র দ্বারা মস্তক শিরচ্ছেদ করা হলো। এই গিলোটিন নামক মস্তক
গিলোটিন নামক অস্ত্র দ্বারা মস্তক শিরচ্ছেদ করলে গিলোটিনের এই অধ্যায় সমাপ্তি হলেও তার অনুসারীরা রয়ে গেল। আর এই অনুসারীদেরকে আমরা দেখতে পাবো পরবর্তীতে আরো আন্দোলন বা বিপ্লব করতে। আন্দোলন চলতে থাকবে, শুরু 1789 হলেও শেষ হবে 1799 সালে। আর এই 99 সালে যখন ক্ষমতা গ্রহণ করবে এই ফরাসি সম্রাট, আমরা যাকে চিনি নেপোলিয়ন, এই নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করার পর এই ফরাসি বিপ্লব শেষ হবে। এটা হলো সংক্ষেপে ফরাসি বিপ্লব সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সাথে করলাম। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একটু লিখে দিব। ফরাসি বিপ্লবের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সময়কাল 1789 থেকে 1799। ওকে, ফরাসি বিপ্লব শুরু 14 জুলাই 1789। এইটা আসে, খুব আসে। বাস্তিল দুর্গের পতন হয় কবে? এটা খুব আসে 1789 সালের 14 জুলাই। 1789 সালের, এই যে ঠিক হয়ে গেছে, 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। আমরা এক এক করে প্রশ্নগুলো লিখব। আমি যা লিখবো ফরাসি বিপ্লব থেকে প্রশ্ন আসলে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এবং আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, যদিও সবাই ছোট ভাই বোন, তারপরও বিনীতভাবে রিকোয়েস্ট করছি আগামী 4 থেকে 5টা টানা ক্লাস মিস করেন না কেউ, বড় বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আন্তর্জাতিক তার কাছে কঠিনই থেকে যাবে। সবাইকে রিকোয়েস্ট করব। ওকে, বাস্তিল দুর্গের পতনের পর বাস্তিল দুর্গের পতনের পর আমরা লিখব ষোড়শ মস্তক শিরচ্ছেদ হয় 1793 সালে। ষোড়শ লুইয়ের মস্তক শিরচ্ছেদ হয় 1793 সালে। ষোড়শ লুইয়ের মস্তক শিরচ্ছেদ হয় কবে? 1793 সালে। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি সিংহাসনে আরোহণ করেন 1799 সালে। ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। বিলকিস, তুই তো মিস করিস না, তোর একটা চাকরি হলে আমি শান্তি পাই রে, মনে মনে শান্তি পাই। তুই অনেক পরিশ্রম করছস, আমি দোয়া করি মন থেকে তোর একটা চাকরি হয়ে যাক। তুই অনেক ক্লাস করছস এবং লেগে আছে, একটা মানুষ লেগে থাকলে তার চাকরি হবে, তোর চাকরি হবে, যা। ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ওকে, ফরাসি বিপ্লবের
শিশু বলা হয় কাকে? এই বিপ্লবের সময় নেপোলিয়নের বয়স ছিল মাত্র 20 বছর। নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। ওকে, ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল কোন দার্শনিক? ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল কোন দার্শনিক? ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল কোন দার্শনিক? আচ্ছা, এখানে আমরা বলে রাখি, আমরা 9 নাম্বার লিখি, এখানে আমরা বলে রাখি আমরা 3 জন ফরাসি বিপ্লবকে যখন পড়তে যাই তখন আমরা অনেককেই পাই। যেমন ফরাসি বিপ্লবের স্লোগান কে দেয়? ফরাসি বিপ্লবের স্লোগান প্রদান করেন, ফরাসি বিপ্লবের স্লোগান প্রদান করেন কে? দার্শনিক রুশো। হ্যাঁ, দার্শনিক রুশো। এখন ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল এই রুশো, এই মন্টেস্কু তাদের লেখনির মাধ্যমে। রুশো, মন্টেস্কু, ভলটেয়ার কিছুটা, হ্যাঁ, ভলটেয়ারকে বলা হয় ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ। ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ, ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ বলা হয় ভলটেয়ারকে। ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ বলা হয় ভলটেয়ারকে। ওকে, ফরাসি বিপ্লবের প্রাণ পুরুষ বলা হয় ভলটেয়ারকে। ফরাসি বিপ্লব নিয়ে চার্লস ডিকেন্সের গ্রন্থ A Tale of Two Cities, A Tale of Two Cities, A Tale of Two Cities। নিয়মিত ক্লাস করেন, দোয়া করব, সমস্যা নেই। আরো দোয়া পরে, এত তাড়াতাড়ি দোয়া করি না আমি, পরে বদ দোয়া করবো না, এটা কনফার্ম থাকেন। কিন্তু নিয়মিত ক্লাস করেন, থাকেন, পরিশ্রম করেন, দোয়া করব। হ্যাঁ, কারণ খালি দোয়াতে চাকরি পাবেন না, পরিশ্রম করতে হবে। ওকে, ফরাসি বিপ্লব কে নিয়ে চার্লস ডিকেন্সের বিখ্যাত গ্রন্থ আ টেল অফ টু সিটিজ। টু সিটি বলতে কি বোঝায়? টু সিটি মানে দুইটা সিটি, প্যারিস আর লন্ডন। এই দুই সিটি সম্পর্কে চার্লস ডিকেন্স লিখেছে। ওকে, প্যারিস এবং লন্ডন, প্যারিস এবং লন্ডন। এই হলো ফরাসি বিপ্লব নিয়ে আমাদের বক্তব্য। তাহলে ফরাসি বিপ্লবের পরে আমরা যাকে পেলাম তিনি হচ্ছেন নেপোলিয়ন, তাই না? ফরাসি বিপ্লবের পরে আমরা যাকে পেলাম তিনি হচ্ছেন নেপোলিয়ন। নেপোলিয়ন এরপর এই ফরাসি সিংহাসনে বসবে, কিন্তু নেপোলিয়ন বসলে কি হবে? শান্তি নাই, অনেকগুলো যুদ্ধে সে জড়াই পড়বে। ট্রাফালগারের যুদ্ধ, তারপরে হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। আচ্ছা, লিখে ফেলছেন সবাই, তাই তো? ওকে, যদি লিখে ফেলেন তাহলে আমরা এখন লিখব ওয়াটারলু যুদ্ধ। এই যুদ্ধ হয় 1815 সালে। ওকে,
ওয়াটারলু পরীক্ষা একবার আসছে, ওয়াটারলু কি? বেলজিয়ামের একটি গ্রামের নাম, বেলজিয়ামের একটি গ্রামের নাম যেটি যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। বেলজিয়ামের একটি গ্রামের নাম যেটি যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। বেলজিয়ামের একটি গ্রামের নাম যেটি যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। বেলজিয়ামের একটি গ্রাম যেটি কি যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। ওকে, এই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হয়। যুদ্ধ হয় কার কার মধ্যে? নেপোলিয়ন ভার্সেস ডিউক অফ ওয়েলিংটন। ডিউক অফ অনলাইনে ভর্তি হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি আপনি চতুর, আপনি বুদ্ধিমান বুদ্ধিমতির মতো কাজ করেছেন। কারণ এত বেশি টাইম স্পেন্ড হয়, ইউ কান্ট ইমাজিন দ্যাট। যে অফলাইনে ক্লাস করছে বিভিন্ন প্রতিষ্ঠানে, হ্যাঁ, যে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করছে সেই বলতে পারবে ফিডব্যাক কি অফলাইন ক্লাসের। এই যে আমি আপনাদের সাধারণ জ্ঞান নিচ্ছি, বাংলাদেশ পড়াইছি, আন্তর্জাতিক পড়াইছি, আপনারা যদি অফলাইনে ক্লাস করে থাকেন তাহলে আপনি কম্পারিজনটা বুঝতে পারবেন। এই যে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না, আমি ক্লাস নিচ্ছি, একটা ক্লাস বারবার দেখতে পাচ্ছেন, রেকর্ড পাচ্ছেন, আপনারা ক্লাসের মূল্যায়নও করতে পারবেন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, নৈতিকতা, এই 70 মার্ক যদি বাংলাদেশে কেউ আমার সাথে পড়িয়ে পারে, যদিও অহংকার করা হয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে মাফ করো, তাইলে আমি আর এই লাইনে থাকবো না, আমি আর পড়াবো না। যে কোনো প্রতিষ্ঠান, আমি নামেই দাবি প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করতে পারি, আমি সেই প্রতিষ্ঠানেরও টিচার ছিলাম, এখনো আছি। ক্লাস মন চাইলে নেই, না চাইলে না নেই, কারণ আমার অনলাইনে প্রচুর ব্যস্ততা। সো যদি সবচেয়ে ভালো ক্লাস আমি বাংলাদেশে পিলি এবং রিটেন, আমার যেমন প্রাইভেট ব্যাচে রিটেন শুরু হচ্ছে কালকে থেকে, ঠিক আছে, কালকে থেকে বলতে শুক্র শনিবার ক্লাস, এবং পিলিও 70 মার্ক শুরু হচ্ছে। তো আমি যেটা বলতে চাই, আমার চেয়ে যদি কেউ ভালো পড়ায় থাকে, যদি কেউ ভালো পড়ায়, তাইলে আমি পড়াবে না কেউ ভবিষ্যতে তা না, পড়াবে। এই মুহূর্তে আপনি যদি রিটেন 300 মার্ক আমি একা পড়াই, কোন টিচার 300 মার্ক পড়ায় না, হয় বাংলাদেশ পড়ায় বাংলাদেশ টিচার, আন্তর্জাতিক টিচার আন্তর্জাতিক পড়ায়। কথা কি বোঝা গেছে? তো হ্যাঁ, 47-এর জন্য লিখিত। তো আন্তর্জাতিক টিচার আন্তর্জাতিক পড়ায়, বাংলাদেশ টিচার বাংলাদেশ পড়ায়। এই যে পিলি, এক টিচার বাংলাদেশ পড়ায়, এক টিচার আন্তর্জাতিক পড়ায়, এক টিচার ভূগোল পড়ায়, এক টিচার নৈতিকতা পড়ায়। আবার একটা কোচিং সেন্টারে দেখবেন একটা সাবজেক্টের একটা টপিক এক টিচার নিয়ে গেছে, পরের মাসে আরেক টিচার আসছে, তার পরের মাসে আরেক টিচার আসছে, আইসে পরের টিচার আগের মাসে যে টিচার যা পড়াইছে তাই পড়াইতেছে আবার। এতে ঘুরে ফিরে কোর্স কমপ্লিট হচ্ছে না। আমি বলছি না আমি অনেক ভালো পড়াই, কিন্তু এ টু জেড শেষ করার ক্ষমতা 70 মার্ক এই মুহূর্তে বাংলাদেশে যদি একজনের থাকে, আই ক্যান চ্যালেঞ্জ, সেটা আমি। 70 মার্ক যদি কেউ শেষ করতে পারে সেটা আমি বললাম। 70 মার্কস কেউ যদি শেষ করতে পারে, এ টু জেড ফার্স্ট অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত সমানভাবে পড়াবো। আপনি দেখবেন কোন টিচার প্রিলিমিনারি কোনো একটা অংশ ভালো পড়ায়, কেউ যুদ্ধ ভালো পড়ায়, কেউ মানচিত্র ভালো পড়ায়, কেউ মহাদেশ ভালো পড়ায়, কেউ ভালো সংগঠন ভালো পড়ায়, সবগুলোই একসাথে ভালো পড়ায়। এই সংখ্যাটা আপনি যদি দেখাইতে পারেন, আমি আপনাকে বলবো কি আমি পড়ালেখা ছেড়ে দিব, মানে আমি পড়ানো ছেড়ে দিব। আমি বললাম, চ্যালেঞ্জ করলাম। সো যারা অনলাইনে ভর্তি হয়েছেন তারা আমি মনে করি একটা বুদ্ধিমান বুদ্ধিমতির মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন। টাইম ওয়েস্ট হবে না, ঘরে বসে সুন্দর প্রস্তুতি আপনাদের হয়ে যাবে, সুন্দর প্রস্তুতি আপনাদের হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ইতিমধ্যে অফলাইনে ক্লাস করছেন, হ্যাঁ, যারা ইতিমধ্যে অফলাইনে ক্লাস করছেন তারা
কম্পারিজনটা বুঝতে পারছেন, ক্লাসের যে পার্থক্যটা এটা বুঝতে পেরেছেন আশা করি। ঠিক আছে, আমি অনেক ভালো পড়াই তা বলছি না, কিন্তু ফার্স্ট টু লাস্ট আমি শেষ করব। এই সংখ্যাটা বাংলাদেশে আপনি 70 মার্ক, এই সংখ্যাটা আপনি, অনেকে থাকতে পারে আমি জানি না, হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানতে পারি না, আমার পরিচিত যারা আছে নামি নামি টিচার, সাধারণ জ্ঞানের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, কনফিডেন্স বলেন যেটাই বলেন, নাই। আমি আপনাকে হরপ করে বলতে পারি কেউ নাই, চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমরা যদি বলি যে ওয়াটারলু কি, বেলজিয়ামের একটি গ্রামের নাম যেটি যুদ্ধক্ষেত্র নামে পরিচিত। এই গ্রামে নেপোলিয়ন এবং ডিওক অফ ওয়েলিংটন, নেপোলিয়ন কোন দেশের? ফরাসি সম্রাট, আর ডিওক অফ ওয়েলিংটন ব্রিটেনের সেনাপতি, প্রধান সেনাপতি, ব্রিটিশ প্রধান সেনাপতি। কি এটা হলো ব্রিটিশ প্রধান সেনাপতি, ব্রিটিশ প্রধান সেনাপতি, আর এটা হলো ফরাসি সম্রাট। এই দুইটার মধ্যে যুদ্ধ হয়। ওকে, এই কথার সাথে কি মুখের মিল নাই? ওকে, এই কথার সাথে কি মুখের মিল নাই? হ্যাঁ, এটা হয়েছে যে বারবার আপ ডাউন করেছে এই কারণে। ওকে, আচ্ছা, এটা হয়ে গেছে। এইটা এখন আর লাইভ না কাটলে ঠিক হবে না, আপনাদের একটু বুঝে নিতে হবে। এই অল্প সময়ের জন্য আমি আর লাইভ কাটতে চাচ্ছি না। জি স্যার আছে। ওকে, ওকে, তাহলে দেখেন, এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে নেপোলিয়ন হেরে যায়, আর জিতে যায় কে? ডিওক অফ ওয়েলিংটন। এই কারণে নেপোলিয়নকে দেওয়া হবে নির্বাসন, নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হবে। কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হবে সেন্ট হেলেনা দ্বীপে। ওই দ্বীপেই নেপোলিয়ন 1821 সালে মারা যাবে। 1821 সালে ওই দ্বীপেই নেপোলিয়ন কি হবে? মারা যাবে। 1821 সালে নেপোলিয়ন মারা যায়। কোথায় মারা যায়? সেন্ট হেলেনা দ্বীপ। এই সেন্ট হেলেনা দ্বীপ আবার দক্ষিণ আটলান্টিকে অবস্থিত। দক্ষিণ আটলান্টিকে অবস্থিত। এই সেন্ট হেলেনা হচ্ছে দক্ষিণ আটলান্টিকে অবস্থিত। আচ্ছা, মিল খুঁজে না পাইলেও এই কিছু সময়ের জন্য লাইভটা কেটে আবার ঢুকতে চাচ্ছি না। আমার ফোনেও অনেকগুলো কল আসছিল, এই কল আসার কারণেই ইয়েটা হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়ারের কারণ হচ্ছে সাম্রাজ্য বিস্তার। হ্যাঁ, অর্থাৎ আক্রমণ চালানো হয়। ঠিক আছে, এই নেটের সমস্যা নাকি আজকে? সব নেট কি যারা 31st নাইট উদযাপন করতেছে তারা নিয়ে গেছে? সব নেট নিয়ে গেছে? হ্যাঁ, সব নেট নিয়ে গেছে। তাহলে দেখেন, আচ্ছা, নেপোলিয়ন 20 বছর ছিল, শিশু কেন বলা হয়? আসলে ওই সময় মানে এটা তো একটা এজ আছে, তাই না? আমাদের কত এখন? শিশু, কিশোর, এটা একটা এজ আছে না? এটার একটা এজ আছে। হ্যাঁ, এজ অনুযায়ী হয়। ওই সময় 20 বছর পর্যন্ত শিশু বলা হয়তো। আহ জি, সবগুলোই পাবেন, সব লেকচারই দেওয়া আছে এই গ্রুপে। ঠিক আছে, সব লেকচার এই গ্রুপে দেওয়া আছে। ওকে, আবার ঘুরে ফিরে সাইক্লোমেথড প্রক্রিয়ায় আবার সব পাবেন, প্যারা নেওয়ার কিছু নাই। তাইলে আমরা এখন যেটা লিখব, ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধ হয় 1853 থেকে 1856 সাল পর্যন্ত। এই যুদ্ধটা হয়। আচ্ছা, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন খাইতো কি? আর একজনের টেনশন, নেপোলিয়ন খাইতো কি? সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন খাইতো কি? আচ্ছা, এই যে ক্রিমিয়ার যুদ্ধটা, এই যুদ্ধটা হয় অটোমান তুর্কি, অটোমান তুর্কি সাম্রাজ্য ভার্সেস রুশ সাম্রাজ্য।
ওকে, এই দুইটার মধ্যে এই যুদ্ধটা হয়। অটোমান তুর্কি নির্বাসন বিষয়টা বুঝিয়ে বলেন স্যার। নির্বাসন মানে হচ্ছে মনে করেন জেলখানা, জেলে দেওয়া, নির্জনে তাকে ছেড়ে দেওয়া। ঠিক আছে, তিনি দ্বীপে কত বছর নির্বাসিত ছিল? তিনি এর আগেও দ্বীপে নির্বাসিত ছিলেন, সেন্ট হেলেনার আগে সেন্ট এলবায় নির্বাসিত ছিলেন। ঠিক আছে, সেন্ট হেলেনাতে 1815 থেকে 21 সাল পর্যন্ত নির্বাসিত থাকেন। 21 সালে তিনি অসুস্থ হয়ে মারা যান। ওকে, তাহলে অটোমান তুর্কি ভার্সেস রুশ সাম্রাজ্য, স্থানটা কোথায়? এই যুদ্ধটা শুরু হয় দার্দানেলিস প্রণালী, আজকে শুরুতেই দার্দানেলিস বোঝাইছি। এই দার্দানেলিস প্রণালীতে, এই প্রণালীর বিস্তার দখল নিয়ে, এই প্রণালীতে আধিপত্য বিস্তার করা নিয়ে দুইটার মধ্যে হয়। ঠিক আছে, ওই যে একজন উত্তর দিচ্ছে কাবাব সাথে কোকা কোলা। ওকে, তো আমরা এই যুদ্ধটা যে কারণে পড়াচ্ছি, সেই কারণটা হলো, এই যুদ্ধটা পড়ানোর কারণ হইল, এই যুদ্ধ থেকে যেটা আসে, এই যুদ্ধে অসামান্য অবদান রাখেন এক নারী, যিনি হয়ে ওঠেন মহিয়সী নারী। ওকে, আমার প্রশ্ন স্যার, লিখিতর জন্য ভর্তি হতে হবে? আপনারা এখানেও তো লিখিত ক্লাস হবে মেবি, আমি জানি না। আপনারা যদি কেউ করতে চান যে না আপনি লিখিত আলাদা করে করবেন, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এখানে মেবি লিখিত হবে। ঠিক আছে, সম্ভবত আপনাদের এই কোর্সের মধ্যে পিলি লিখিত বোধ আছে, যদি থাকে আমি এখানে লিখিত নিব, সমস্যা নাই। আপনি যদি আবার চান যে না লিখিত আপনি আমার কাছে এই মুহূর্তে পড়বেন, আপনি মানে অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, অলরেডি বেশ অনেকেই আছে, আপনার খুশি, 46ও হবে 47ও হবে লিখিত। ঠিক আছে, অর্থাৎ আমার ওখানে সিস্টেমটা হলো একটু অন্যরকম। তো আপনি একবার হয়ে গেলে আপনি 46, 47, 48 যেটাই লিখিত দেন না কেন সবটাই আপনি করতে পারবেন, সমস্যা নেই। ওকে, তাহলে আসেন, যদিও এই একটা ব্যাচের মধ্যে আর একটা প্রাইভেট ব্যাচের কথা বলাটা চরম একটা হয়ে গেল, ঠিক হলো না, বাই দা বাই বলে ফেলছি, তারপরও নিজেরাই তো, কোনো সমস্যা নাই। ওকে ওকে, এক নারী, তিনি দিনের বেলা নার্সিং সেবা দিতেন, যে সময় নার্সিং সেবা ছিল ঘৃণিত ঘৃণিত পেশা, তারপরেও তিনি তারপরেও তিনি কি করতেন? তারপরেও তিনি সেই সেখানে গিয়ে যেতেন এবং সেখানে গিয়ে সবাইকে দিতেন, সেখানে তাদেরকে কি বলে, সেখানে নার্সিং সেবা প্রদান করত। এই যে নার্সিং সেবা প্রদান করত, রাতের বেলা আবার মোমবাতি ধরিয়ে তিনি যেতেন। যখন নার্সিং পেশা ঘৃণিত পেশা, কেউ এই পেশায় থাকে না, তখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যার জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ইতালির ফ্লোরেন্স শহরে যার জন্ম, সেখানে তিনি এই সেবাটা প্রদান করলেন এই যুদ্ধে এসে। এই জন্য তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। পরীক্ষায় আসে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? লেডি উইথ দ্য ল্যাম্প, তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। দা লেডিও বলতে পারেন, দা লেডি উইথ দ্য ল্যাম্প, সমস্যা নাই, ল্যাম্প বলা হয়। পরীক্ষায় আসবে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। আচ্ছা, যাদের প্রয়োজন তারা ইনবক্স করবেন, হ্যাঁ, যাদের প্রয়োজন ইনবক্স করবেন, এখানে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। যাদের প্রয়োজন ইনবক্স করবেন, আমি আমার আইডি দিয়েই ক্লাস নিচ্ছি, ইনবক্স করলে আমি কথা বলতে পারবো, সমস্যা নেই। ওকে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। ওকে, তাহলে দেখেন আমরা ক্রিমিয়ার যুদ্ধ পর্যন্ত হয়ে গেল। এখন আমরা নতুন একটা জগতে যাব, টোটালি নতুন একটা জগতে যাব। সেই জগতের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যে কথাগুলো আগে শোনা হয়নি, কেউ বলেনি যে কথাগুলি, সেই কথাগুলি আজকে আপনাদেরকে শোনানো হবে। এবং এই পর্বটা দিয়েই আজকের ক্লাস শেষ হবে। এই পর্বটা হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। দেখেন এখানে কিছু তথ্য লিখি। 1861 সালে
সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম। রাজা প্রথম উইলিয়াম। রাজা প্রথম উইলিয়াম। তাইলে রাজা প্রথম উইলিয়াম আরোহণ করেন প্রুশিয়ার সিংহাসনে, রাজা প্রথম উইলিয়াম আরোহণ করেন। এখন এই যে একটা বিশাল রাজ্য, যে রাজ্যের একটা অংশ ছিল জার্মানি এবং এটা ছিল ৩৯ খণ্ডে বিভক্ত, আর এই ৩৯ খণ্ডে বিভক্ত এই সাম্রাজ্যে আসলেন রাজা প্রথম উইলিয়াম। তিনি এসে তিনি চিন্তা করলেন আমার একার পক্ষে সম্ভব না এই ৩৯ খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করা। এই কারণে তিনি একজন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন। প্রধানমন্ত্রীর নাম হলো অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক। এই অটো ভন বিসমার্ক 1862 সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে যোগদান করেন। তাহলে গল্পটা হলো এরকম, 1861 সালে প্রুশিয়ার সিংহাসনে আরোহণ করেন রাজা প্রথম উইলিয়াম। আর তিনি আরোহণ করা মাত্রই যখন ৩৯ খণ্ডে বিভক্ত জার্মানিকে এক করার চেষ্টা করেন, তিনি বাধার সম্মুখীন হন। এই কারণেই তিনি অত্যন্ত বিচক্ষণ ও কূটনৈতিক দূরদর্শিতা সম্পন্ন অটো ভন বিসমার্ককে 1862 সালে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া মাত্রই অটো ভন বিসমার্ক তিনি একটি পলিসি গ্রহণ করলেন, যার নাম পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, অর্থাৎ যুদ্ধাংদেহী নীতি। যুদ্ধ যুদ্ধ খেলা, শত্রু শত্রু খেলা। যুদ্ধের মাধ্যমে শত্রুকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তারের এক মহান চেতনায় উদ্বুদ্ধ হলেন অটো ভন বিসমার্ক। এই অটো ভন বিসমার্ক সেডান যুদ্ধে ফ্রান্সকে, স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রো হাঙ্গেরিকে পরাজিত করলেন। অটো ভন বিসমার্কের হলো জয় জয়কার। আর এই অটো ভন বিসমার্ক 1871 সালে তিনি ঘোষণা করলেন জার্মানি আজ থেকে পরিতৃপ্ত, আর কোনো সাম্রাজ্য বিস্তারের সম্ভাবনা নেই, প্রয়োজনও নেই। এই অটো ভন বিসমার্ক হয়ে গেলেন রাজকীয় জার্মানির তিনি প্রথম চ্যান্সেলর। অটো ভন বিসমার্ক এবার রাজনীতি করবেন ঘুরিয়ে। 1879 সালে তিনি পৃথিবীর প্রথম মৈত্রী জোট গঠন করলেন, যে মৈত্রী জোটের নাম হচ্ছে প্রথম মৈত্রী জোট, যেখানে তিনি অস্ট্রো হাঙ্গেরি এবং যেখানে রাশিয়া এবং এই জার্মানি জোটবদ্ধ হলো। এই জোটবদ্ধ হলে সারা পৃথিবীকে তিনি এক পেশে করে ফেললো। সারা পৃথিবীকে এমন ভাবে জিম্মি করে ফেললো যে সারা পৃথিবী একদিকে, জার্মানি আরেক দিকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1888 সালে রাজা প্রথম উইলিয়াম মারা গেলেন। আর রাজা প্রথম উইলিয়াম মারা গেলে ক্ষমতায় আসলেন রাজা দ্বিতীয় উইলিয়াম। দ্বিতীয় উইলিয়াম এসে বললেন, বিসমার্ক, জার্মানির সাম্রাজ্য বিস্তারের যথেষ্ট সম্ভাবনা আছে, যাও তুমি সাম্রাজ্য বিস্তার করো। বিসমার্ক বলল, সাম্রাজ্য বিস্তারে আর মনোনিবেশ করতে পারবো না, সাম্রাজ্য বিস্তার আর করতে পারবো না, সাম্রাজ্য বিস্তার আর একটি অর্থও খরচ করতে পারবো না। দ্বিতীয় উইলিয়াম বলবে, খামোশ শয়তান, রাজা হুকুম করেছে, যাও তুমি আদেশ পালন করো। বিসমার্ক বলল, আমি আপনার আদেশ পালন করতে পারবো না, আপনার যা মন চায় তাই করেন। এবার দ্বিতীয় উইলিয়াম বলল, তুমি পদত্যাগ করো। বিসমার্ক বলল, আমি পদত্যাগ করব না, আপনি পারলে আমার যা খুশি তাই করেন। এইভাবে শুরু হলো দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণেই, দ্বন্দ্ব থেকে ছন্দের পতন হবে 1890 সালে। পতন হবে বিসমার্কের। আর বিসমার্কের পতনকে ইউরোপের রাজনীতিতে বলবে এটি হচ্ছে ড্রপিং অব দ্য পাইলট। এই ড্রপিং অব দ্য পাইলটের কারণেই আমরা দেখতে পাবো যে 1890 থেকে 1906 সাল পর্যন্ত এই ছোট বড় 18টি যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধের কারণেই পরবর্তীতে আমরা দেখতে পাবো প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত। আমরা প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার আগে যতটুকু বলেছি ততটুকু আবার লিখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আমার এই বকবকানি সবাইকে শোনার জন্য। ওকে, আসলে আমি এই কথাগুলো আপনাদের বোঝার জন্য বলিনি। হ্যাঁ, আমি আগেই বলে দেই, কেউ বুঝছেন কে বুঝেন নাই, এই জন্য আমি আসলে বলিনি। এটা আপনাদেরকে ক্লাসের ফাঁকে একটু আনন্দ দেওয়ার জন্যই হচ্ছে এইটা করা।
সব সময় আপনারা সিরিয়াস হয়ে গেলে হবে না, ঠিক আছে? আমি চেষ্টা করি ক্লাসটা যেন প্রাণবন্ত হয়, ক্লাসটা যেন অনলাইন না হয়, অফলাইনের স্বাদ অনলাইনে যেন পাওয়া যায়, ঠিক আছে? কিচ্ছু বোঝার দরকার নাই, কারণ বোঝার ব্যাপারটা তো আমি লিখে দিব, তাই না? আপনার তো বোঝার কোনো কিছু নেই, এখন আমি লিখে দিলেই তো আপনি পারবেন। ওকে, তাহলে দেখেন 20 মার্কের পলিসি। পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। 1871 সালে, শোনেন আমরা ক্লাসে যা করি সবকিছুই আপনাকে পড়ানোর জন্য করি না, কারণ সবকিছু সিরিয়াস রোবোটিক স্টাইলে হয় না, আনন্দ বিনোদনের দরকার আছে, আনন্দ বিনোদন ছাড়া কোনো কিছুই অগ্রসর হওয়া যায় না অ্যাকচুয়ালি। অতএব আনন্দ বিনোদনের সাথে পড়ালেখা করানোটাই জরুরি। ওকে, দেখেন আপনার একঘেয়েমি লাগবে না। 1871 সালে রাজকীয় জার্মানির চ্যান্সেলর হন বিসমার্ক। রাজকীয় জার্মানির প্রথম চ্যান্সেলর হন বিসমার্ক। ওকে, যারা এনজয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনারা আমার কথা শুনতে পারবেন, ধরতে পারবেন, বুঝবেন, লিখবেন, এই কারণে এই অ্যাক্টিংটা করিনি। এইটা করেছি বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। যারা আনন্দ পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, আর পাশ থেকে যদি আপনার বাবা মা আমাকে বাচাল বলে বা বলে কোন পাগলার কাছে পড়তেছস, তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি জানি না কেউ বলছে কিনা। ওকে, 1879 সালে বিশ্বের প্রথম মৈত্রী জোট গঠিত হয়। জোটে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, রাশিয়া। অস্ট্রো-হাঙ্গেরি, রাশিয়া। ওকে, তাহলে জোটে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, রাশিয়া। এখন কি হবে? 1888 সালে রাজা প্রথম উইলিয়াম মারা যান এবং দ্বিতীয় উইলিয়াম ক্ষমতায় বসেন। ওই যে ক্ষমতায় বসা থেকে এখন হবে দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব থেকে কি হবে? ছন্দের পতন হয়ে যাবে। ওকে, ওকে, এবার আসেন 1890 সালে ইতালি দিতে পারেন, হ্যাঁ, না দিলে সমস্যা নেই। বিসমার্কের পতন হয়। এই পতনকে ড্রপিং অফ দ্য
পাইলট বলা হয়। এই পতনকে ড্রপিং অফ দ্য পাইলট বলা হয়। পাইলট বলা হয়। এখানে পাশাপাশি দেশ অস্ট্রো হাঙ্গেরি, বসনিয়া, হ্যাঁ, অস্ট্রো হাঙ্গেরি, বসনিয়া, সার্বিয়া। 1907 সালে এই অস্ট্রো হাঙ্গেরি কি করবে? বসনিয়াকে দখল করে নিবে। এই কারণে সার্বিয়া প্রচন্ড জাতীয়তাবোধ চেতনায় ভুগবে। এই জন্য সার্বিয়া অলওয়েজ অস্ট্রো হাঙ্গেরি ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এই জন্য সার্বিয়া একটা গুপ্ত বাহিনী গঠন করবে। একটি গুপ্ত বাহিনী গঠন করে, যার নাম ব্ল্যাক হ্যান্ড। এর অর্থ হচ্ছে মৃত্যু সংঘ। এর অর্থ হচ্ছে মৃত্যু সংঘ। ওকে। পতন হয়েছে, তাকে জোরপূর্বক পতন করাইছে। উইলিয়াম ক্ষমতায় না, উইলিয়াম তো একবারই আইছে। দ্বিতীয় উইলিয়াম হচ্ছে তার ছেলে, দ্বিতীয় উইলিয়াম। হ্যাঁ, আচ্ছা। 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরির ভাবী সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে আসলে ব্ল্যাক হ্যান্ডের অন্যতম সদস্য গ্যাব্রিলা প্রিন্সিপোর গুলিতে মারা যায়। এটি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আস্তে লিখতে পারি না স্যার, আমি দিয়েছি, এখন লিখে নেন।
আচ্ছা, হয়ে গেছে তাই তো? যদি হয়ে যায়, এই যে এই যুদ্ধটা শুরু হবে 1 মাস পরে, 28 জুলাই 1914। শেষ 11 নভেম্বর 1918। যুদ্ধবিরতি আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে। যুদ্ধের মীমাংসা দ্বিতীয় ভার্সাই মাধ্যমে। লেখেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। ভাবি সম্রাট ফার্ডিনান্ড ও তার স্ত্রী বেড়াতে আসে। বেড়াতে আসলে এই ব্ল্যাক হ্যান্ডের সদস্য নাম গ্যাব্রিলা প্রিন্সিপো, বইয়ে আছে আততায়ীর গুলি। এই গ্যাব্রিলা প্রিন্সিপোর গুলিতে মারা যায়। এটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। যুদ্ধবিরতি আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে। আর্মিনিস্টিস সন্ধির মাধ্যমে। আচ্ছা, এই যুদ্ধে কি হবে? দুইটা শক্তি, তাই তো? একটা অক্ষ শক্তি আর একটা মিত্র শক্তি। একটা অক্ষ শক্তি আর একটা মিত্র শক্তি। তাই কমে যাচ্ছে কেন? সবাই কি 31st নাইট করতে যাচ্ছে নাকি? হ্যাঁ, 31st কে কে যাবেন? 31st কে কে যাবেন? আচ্ছা, অক্ষর মিত্রটা একটু বোঝাই দিই। আক্রমণকারী হচ্ছে অক্ষ শক্তি, আর আক্রান্ত যে হয় সে হচ্ছে মিত্র শক্তি। আজকের বোর্ডের ক্যামেরা সেটআপ একদম পারফেক্ট স্যার। ওকে, এরকমই হবে। ব্ল্যাক হ্যান্ড কে তৈরি করেন? সার্বিয়া তৈরি করেন। সার্বিয়া। যাব না। গুপ্ত বাহিনী কারো গঠন করলো? সার্বিয়া গঠন করছে। যাব না স্যার। গুড। ওকে, যাওয়ার কথা ছিল তাকে, আমি না করার পরে বাদ হইছে। আমি ধরেন আমি আপনার একটা ঘুষি মারলাম, তাহলে আমি অক্ষ, আপনি মিত্র। ফার্স্ট হিটার হচ্ছে অক্ষ, যাকে হিট করছে সে হচ্ছে মিত্র। মিত্রকে যে সমর্থন করবে তারা মিত্র, অক্ষকে যে সমর্থন করবে তারা অক্ষ। হ্যাঁ, যারা আক্রমণ করে তারাই অক্ষ শক্তি। ওকে ওকে ওকে, এবার আসেন তাহলে অক্ষ শক্তি। এখানে অস্ট্রো হাঙ্গেরির ভাবি সম্রাট প্রিন্স ফার্ডিন্যান্ডকে মেরেছে। এখন যুদ্ধ শুরু না, শুরুটা হইল অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে বলল, আমি বিচার দাবি করছি, এই যে এজেন্ডা দিচ্ছি, এস্তেয়ার দিচ্ছি, তুমি মেনে নাও, খুনিকে আমার হাতে তুলে দাও। 24 ঘন্টা সময় দিলাম, সার্বিয়া কর্ণপাত করবে না। আবার সময় দেবে 48 ঘন্টা, কাজ হবে না। 72 ঘন্টা, কাজ হবে না। 7 দিন, কাজ হবে না। 15 দিন, কাজ হবে না। 1 মাস সময় দিল, 28 জুন থেকে 28 জুলাই পর্যন্ত 1 মাস।
বললো 1 মাসের মধ্যে যদি খুনিকে আমার হাতে তুলে না দাও তাহলে আমি তোমাকে আক্রমণ করব। কিন্তু অস্ট্রো-হাঙ্গেরির একার তো আক্রমণ করার ক্ষমতা নাই। অস্ট্রো-হাঙ্গেরি চলে জার্মানির নেতৃত্বে। অস্ট্রো-হাঙ্গেরি দৌড়ায় চলে গেল জার্মানির কাছে। ও জার্মানি ভাই, বলে কি হয়েছে ভাই? বলে ভাই আমার সম্রাটকে মেরে ফেলেছে, আমি বিচার দাবি করলাম, বিচার দিল না। বলে তুমি আক্রমণ করে যাও, আমি আছি। তাহলে আক্রমণ করবে কে? আক্রমণ করবে অস্ট্রো-হাঙ্গেরি। তাহলে অস্ট্রো-হাঙ্গেরি কোন শক্তি? অস্ট্রো-হাঙ্গেরি হচ্ছে অক্ষ শক্তি। কাকে আক্রমণ করবে? সার্বিয়াকে। তাহলে সার্বিয়া কোন শক্তি? মিত্র শক্তি। এখন সার্বিয়া তো আর বসে থাকবে না, সার্বিয়া চলে যাবে কার কাছে? মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে শত্রুর শত্রুই হচ্ছে বন্ধু, শত্রুর শত্রুই হচ্ছে বন্ধু। সার্বিয়া দৌড়ে চলে গেল ফ্রান্সের কাছে। ও ফ্রান্স ভাই, বলে কি হয়েছে কও? বলে ভাই সার্বিয়া আমাকে আক্রমণ করেছে। বলতেছে তা আমি কি করব, সার্বিয়া তোমাকে আক্রমণ করেছে। না ভাই, এখানে জার্মানি আছে। জার্মানি আবার ফ্রান্সের চরম শত্রু। যখন ফ্রান্স শুনবে জার্মানি আক্রমণের অর্ডার দিয়েছে, তখন ফ্রান্স বলবে কি জার্মানিরা এত বড় সাহসে, যাও তুমি আক্রমণ করো, আমি আছি। এবার হবে ফ্রান্স সার্বিয়ার পাশে দাঁড়াবে। তাইলে ফ্রান্স সার্বিয়ার পাশে দাঁড়াইলে ফ্রান্স কোন শক্তি? মিত্র শক্তি। অস্ট্রো-হাঙ্গেরির পাশে দাঁড়াইলো কে? জার্মানি। তাহলে জার্মানি কোন শক্তি? অক্ষ শক্তি। ফ্রান্স আসার সাথে তার মিত্র দেশ হিসেবে রুশ সাম্রাজ্য, বর্তমান রাশিয়া এখানে যোগদান করবে। রাশিয়া এখানে যোগদান করলে তুর্কিরা বলবে জার্মানিতে বসবাস করে নব্য তুর্কিরা ধ্বংস হয়ে যাবে। তাই নব্য তুর্কিদেরকে রক্ষা করার জন্য এখানে যোগদান করবে তুরস্ক, মানে অটোমান তুর্কিরা এখানে যোগদান করবে। অক্ষ শক্তিতে আরেকটা দেশ যোগদান করবে যার নাম বুলগেরিয়া। এছাড়া পৃথিবীর সব দেশই হচ্ছে মিত্র শক্তি, সার্বিয়া, ফ্রান্স আর রাশিয়া। ব্রিটেনকে ফ্রান্স আর রাশিয়া মিলে ডাকতেছে, ভাই আয় একসাথে যুদ্ধ করি। বলবে না, একসাথে যুদ্ধ করব না, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই, আন্তর্জাতিকভাবে বসে এটাকে মীমাংসা করে দাও। কিন্তু 1815 সালে আমরা দেখব, 1815 সালে আমরা দেখব ব্রিটেনের মধ্যে জার্মান সৈন্য ঢোকার চেষ্টা করবে তারা। আমরা ওখানে দেখব ইংলিশ প্রণালী বা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করবে। তখন আর ব্রিটেন বসে থাকতে পারে না, তাই ব্রিটেন এখানে যোগদান করল। ফ্রান্স আর রাশিয়া ব্রিটেন যোগদান করলেও একজন যোগদান করে নাই, তিনি নেপথ্যে সকল অর্থ ব্যয় করছেন, কলকাঠি নাড়াচ্ছেন, কিন্তু 1917 সালে তাকে যোগদান করতে বাধ্য হবে। তিনি হচ্ছেন আর কেউ না, যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই, তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্র। আর যা আছে সবই মিত্র শক্তি। আমরা শুধু মনে রাখবো অক্ষ শক্তিতে ওরা মিত্র শক্তি। যেমন এখানে জাপান, ইতালি ইত্যাদি, এই রাষ্ট্রগুলো মিত্র শক্তিতে। আশা করি প্রিয় ভাই বোনেরা, অক্ষ আর মিত্র এই দুইটা শক্তি এবং শক্তিধর দেশগুলো বুঝতে পেরেছি আমরা। বলেন এই পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলেন। কারো কোনো প্রবলেম থাকলে বলতে হবে। ক্লিয়ার, সবাই ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ।
জাপানে পারমাণবিক পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ওই পর্ব দেখার জন্য আগামী ক্লাসে জয়েন করতে হবে। হ্যাঁ, বসনিয়া দখলই এই কাহিনী। ওই কাহিনী দেখার জন্য আগামী ক্লাস, আমরা এই ধারাবাহিক সাল ওয়াইজ যত ঘটনা আছে আগাইতে থাকবো। ঠিক আছে, আগের দিকে একটু কমাই দিছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আলোচনা একটু বাড়াই দিব। তো এই জন্য এই সিরিয়ালি ঘটনাগুলো আমাদেরকে শুনতে হবে। এর মধ্যে জাতিপুঞ্জ আসবে, এর মধ্যে জাতিসংঘ আসবে, কিভাবে কোল্ড ওয়ার হয়, আর এই কারণে ন্যাটো গঠন হয়, এই কারণে ন্যাম হয়, ওয়ারশো প্যাক্ট হয়, সিআইএস হয়, সোভিয়েতের পতন হয়, অনেকগুলো জিনিস সিরিয়ালি চলে আসবে, জাতিসংঘ থেকে শুরু করে সব চলে আসবে। সো সেইগুলো আমাদেরকে সিরিয়ালি এই ক্লাসগুলো করতে হবে। ওকে, তাহলে এবার আমরা লিখব রুশ বিপ্লব। এটা প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই ঘটনা। রুশ বিপ্লব ইকুয়াল বলশেবিক বিপ্লব প্লাস অক্টোবর বিপ্লব বা 10 দিনের বিপ্লব। হ্যাঁ, আসিতেছে, আসিতেছে। হ্যাঁ ভাই, অপেক্ষা করুন। রুশ বিপ্লব, বলশেবিক বিপ্লব, অক্টোবর বিপ্লব বা 10 দিনের বিপ্লব, এখানে যেটাই আসুক আমরা 1917 সাল দেব। বলশেবিক বিপ্লবের স্লোগান যার নিপাত যাক। অক্টোবর বিপ্লবের স্লোগান অক্টোবর বিপ্লবের স্লোগান হচ্ছে রুটি, শান্তি, জমি। কোন বই পড়বেন মানে কি? আমার বই পড়বেন। এই যে আসিতেছে, আমার বইটা আমি ইচ্ছা করে ছাড়ি নেই। অনেকে টাকা দিচ্ছেন অগ্রিম, যারা টাকা দিচ্ছেন তাদেরকে বলি ইচ্ছা করে ছাড়ি নেই। আজকে 31 তারিখ গেল, আজকে একটা স্বাধীনতার ঘোষণাপত্র জারি হওয়ার কথা ছিল, সংবিধান বাতিল হওয়ার কথা ছিল, এই অপেক্ষায় ছিলাম। একটা বই থেকে যদি সংবিধানই বাতিল হয়ে যায়, অনেক বড় একটা অংশ বাতিল হয়ে যায়। এই জন্য বইটা ছাড়ি নেই, এখন ছেড়ে দিব। ঠিক আছে, ওকে। এইটা যদি আসে অক্টোবর বিপ্লবের নায়ক কে, নায়ক, তাইলে আমরা লিখব VI লেনিন। এই আমার বই থেকে ভালো বই পাইছেন? যারা বিজ্ঞান বই হাতে নিছেন বলেন তো, সত্যি কথা মন থেকে বলেন, আমার চেয়ে ভালো বিজ্ঞান বই বাজারের কোনো বই আর পাইছেন কিনা? এত প্রাঞ্জল ভাষা, এত এক্সারসাইজ এবং সুন্দর করে লেখা আর কোনো বিজ্ঞান বই পাইছেন কিনা একটু বলেন তো। কি বোঝা যাইতেছে না বলেন, কি বোঝা যাচ্ছে না একটু বলেন। রুশ বিপ্লব হয় 1917 সালে। এই বলশেবিক আর অক্টোবর বিপ্লবের সমন্বিত রূপ হচ্ছে রুশ বিপ্লব। অক্টোবর বিপ্লবের আরেক নাম হচ্ছে 10 দিনের বিপ্লব। সব 1917, যেটাই আসুক পরীক্ষায়। বলশেবিক বিপ্লবের স্লোগান হচ্ছে যার নিপাত যাক। যার বলা হইতো এই সময় রুশ সাম্রাজ্যের যিনি রাজা, রাজাকে বলা হইতো জার। এই সময় ক্ষমতায় ছিলেন দ্বিতীয় নিকোলাস। এই নিকোলাসের পতনের জন্য, পদত্যাগের জন্য এই বলশেবিকরা বিপ্লব করে, এটার নাম হয় বলশেবিক বিপ্লব। বলশেবিক বিপ্লবের পরে কি হয়, এই যে আমি মিলাই দেই আপনাদেরকে, আমাদের দেশেও একটা বিপ্লব হয়েছে। এই আমাদেরও নির্বাসিত জীবন যাপন করতেছেন তারেক রহমান, রাইট? আমি যদি একটু মিলাই,
আপনাকে বোঝানোর জন্য যদি একটু মিলিয়ে দিই, অন্য রাজনৈতিক মতাদর্শে থাকতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলতেছি। তো আমাদের বিপ্লব হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, আর একটা সরকারের প্রায় প্রধান তিনি হচ্ছে দেশের বাইরে দীর্ঘদিন যাবত, এইটাকেই নির্বাসন বলে, দীর্ঘদিন যাবত নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের দেশের বিপ্লব বা আন্দোলন কোনো কিছু শেষ হয় নাই, বরং শুরু হয়েছে। আমার বইগুলো অর্ডার করার জন্য আমাকে ইনবক্স করলেই হবে। আমার যে আইডিটা দিয়ে ক্লাস নিচ্ছি প্রলয় পাল, এই প্রলয় পাল আইডিতে মেসেঞ্জারে নক দিলেই চলবে। আচ্ছা, আমি ঘটনাটা আপনাকে বলি। এখানে বলশেবিক, বলশেবিক হচ্ছে যারা হচ্ছে লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল, যারা কার্ল মার্কস দ্বারা প্রভাবিত ছিল, তারাই হচ্ছে বলশেবিক। বলশেবিক হচ্ছে একটা শ্রমিক শ্রেণী। 8ই মার্চ 1917 নারীরা তাদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে এসেছিল। লাইব্রেরিতে পাওয়া যাবে, হ্যাঁ, রাজপথে নেমে এসেছিল। এই রাজপথে এসে যখন নারীরা এই আন্দোলনে যোগ দেয়, তাদের সাথে যোগ দেয় শ্রমিকরা। প্রথমে সেনাবাহিনী গুলি চালায়, গুলি চালাইতে চালাইতে একটু আমাদের আন্দোলনের সাথে একটু মিলাই দেখেন, গুলি চালাইতে চালাইতে যখন মানুষ আর ঘরে ফিরে না, জীবন দেয়, তখন আর্মিরা আর গুলি চালানো বন্ধ করে দেয়। গুলি চালানো বন্ধ করে দিলে যে ঘটনাটা ঘটলো সেটা হলো আর্মিরাও শেষ পর্যন্ত, সেনাবাহিনী শেষ পর্যন্ত এই বিপ্লবীদের সাথে হাত মিলালো। আমাদের কি হয়েছিল, আমাদেরও যারা আন্দোলনকারী তারা হচ্ছে আন্দোলন করতেছে, পুলিশ গুলি চালাচ্ছে, শেষ পর্যন্ত আর্মি গুলি মানে পুলিশ গুলি চালাচ্ছে, শেষ পর্যন্ত যখন উঠতেছে না, জীবন দিচ্ছে, তখন কি হলো, তখন হচ্ছে প্রশাসনও তাদের সাথে যোগ দিল। যোগ দিলে কি হইলো, শেখ হাসিনা চলে গেল, আওয়ামী লীগের পতন হইল। বলশেবিকরা যখন নারীদের সাথে যোগদান করলো, প্রথমে গুলি চালালো, অনেক মানুষ মারা গেল, পরবর্তীতে সেনাবাহিনী উল্টা কি করলো, বলশেবিকদের সাথে যোগ দিল। যোগ দিলে কি হইলো, যোগ দিলে যেটা ঘটলো সেটা হচ্ছে দ্বিতীয় নিকোলাসের পতন হইল। দ্বিতীয় নিকোলাসের পতন হওয়ার পর যেটা ঘটলো সেটা হলো ক্ষমতায় বসলো কারেসনস্কি। আপনি এখানে কল্পনা করেন ইউনুস, ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে, এখানে কল্পনা করেন ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে কারেসনস্কির জায়গায়, ক্ষমতায় বসছে কারেসনস্কি। আপনি মনে মনে ভাবেন ডক্টর ইউনুস। এবার বলশেবিকদের দ্বারা যেহেতু এই বিপ্লব হয়েছে, সেহেতু বলশেবিকদের যে নেতা ভিআই লেনিন নির্বাসিত জীবন থেকে ফেরত আসলো। আপনি এখানে মনে মনে ভাবেন তারেক রহমান ফেরত আসছে। ভিআই লেনিন এসে বলতেছে আমি এই সিস্টেম মানি না, কারেসনস্কির এই রাষ্ট্র ব্যবস্থা আমি মানি না, এটা বাদ। মনে মনে ভাবেন তারেক রহমান এসে বলতেছে এই সরকার যেমনি চালাইতেছে এটা মানি না, এটা বাদ। তখন এই ভিআই লেনিন শুরু করলো আবার আন্দোলন। আন্দোলনে বলল রুটি চাই, শান্তি চাই, জমি চাই। এইটা হলো অক্টোবর বিপ্লব। মাত্র 10 দিন আন্দোলন করলো। এই 10 দিনের আন্দোলনে কারেসনস্কির পতন হইল। এই পতনকে বলা হয় অক্টোবর বিপ্লব। এই জন্য লেনিনকে বলা হয় অক্টোবর বিপ্লবের নায়ক। বলেন আমি ভালো উদাহরণ দিছি না, মনে রাখার মতো উদাহরণ দিছি? বলেন এই ভালো উদাহরণ দিছি কিনা বলেন? সিস্টেম যেভাবে হওয়ার কথা আর কি, যা হওয়ার কথা ছিল বা যা হতেও পারে নিয়ার ফিউচারে, হলেও হতে পারে, ব্যাপারটা কিন্তু এরকমই হয়। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। বলেন এখন বুঝছেন? এসে বলতে পারে কি, বলবে কনফার্ম, আসতে পারলে বলবে। এই হলো রুশ সাম্রাজ্যের পতন হয়ে গেল। ঠিক আছে, রুশ বিপ্লব, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের এই যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে যে সকল রাজ্যের পতন হয়, যে সকল রাজ্যের পতন হয়, পতন হয়, 1 নম্বরে
রুশ সাম্রাজ্য 1917। জার্মানি বা জার্মান সাম্রাজ্য 1918। অস্ট্রো-হাঙ্গেরি 1918। এই চারটা সাম্রাজ্যের পতন হয় এই প্রথম বিশ্বযুদ্ধে। ওকে, চারটা সাম্রাজ্যের পতন হয় এই যুদ্ধে। আশা করি দীর্ঘ ইতিহাস 1215 থেকে 1918, 19, 21 পর্যন্ত আমি বোঝাইতে সক্ষম হয়েছি। আগামী ক্লাসে দ্বিতীয় ভার্সাই চুক্তি থেকে শুরু হবে। দ্বিতীয় ভার্সাই চুক্তির পর জাতিপুঞ্জ পড়ানো হবে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, কোল্ড ওয়ার হবে, তারপরে সোভিয়েত ইউনিয়নের পতন হবে এবং আমরা আস্তে আস্তে জাতিসংঘের মধ্যে ঢুকে যাব। আশা করি এই ধারাবাহিক আলোচনা, ঘটনার প্রেক্ষিতে ঘটনা, ঘটনার পরে ঘটনা, একটি ঘটনা আরেকটি ঘটনার জন্ম দিবে, কোন ঘটনা কোন কারণে জন্ম দিয়েছে এই ব্যাকগ্রাউন্ড জানতে পারলেই প্রতিষ্ঠা সাল, সদর দপ্তর, ইচ এন্ড এভরিথিং আপনার মনে থাকবে বলে আমি আশাবাদী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন নতুন বছর 2025 শুরু হচ্ছে আরেকটা জেনারেশন। আপনারা জানেন যে 2025 থেকে 2039 সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে আলফা, যে জেনারেশন আসছে এই জেনারেশন হচ্ছে আলফা জেনারেশন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আলফা জেনারেশনের। আপনাদেরকে না, আপনাদের যে বাচ্চা কাচ্চা হবে ওরা হবে আলফা, ঠিক আছে? সো মহাদেশ ভিত্তিক আলোচনা হবে ভাই, পর্যায়ক্রমে আলোচনা হবে, নো টেনশন। হ্যাঁ, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। নতুন বছর সবার ভালো যাক, নতুন বছর সবার জন্য শুভ হোক এবং একটি করে চাকরি হোক। গুড নাইট।